নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি লেখক রূপম রায়ের কলমে একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স গল্প, যার নাম সেনবাড়ির হত্যা রহস্য। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটা কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যোমকেশ খবরের কাগজ হাতে তাতে মনোনিবেশ করেছে। আমি হাত মুখ ধুয়ে তার কাছে এসে বসলাম। সে তখনও মনে হয় আমার উপস্থিতি টের পায়নি। কোনো একটা বিশেষ খবর তার মনকে বিচলিত করে চলেছে। আমি এবার তাকে বললাম, এই ব্যোমকেশ, কি হয়েছে বলো তো? কী পড়ে চলেছ তখন থেকে? ব্যোমকেশ এবার খবরের কাগজ থেকে মাথাটা সরিয়ে বলল, আর্য সেনের নাম শুনেছ? আমি একটু ভেবে বললাম, আর্য সেন? তুমি কি সেই ওই কাপড় ব্যবসায়ী আর্য সেনের কথা বলছো? গতবার তুমি যার একটা ওই ঠাকুরের সোনার মুকুট উদ্ধার করে দিয়েছিলে, তাই তো? তুমি ঠিকই ধরেছ। আমি এবার বললাম, কেন হঠাৎ করে তার নাম করছো কেন? কিছু কি হয়েছে? একটু চুপ থেকে ব্যোমকেশ বলল, উনি গতকাল খুন হয়েছেন। আমি প্রচণ্ড চমকে উঠলাম। কি কি করে হলো? খবরের কাগজে লেখা আছে এই যে উনি রোজকার মতন অফিস যেতেন, তবে সেই দিন নাকি তার শরীরটা সকাল থেকেই খারাপ লাগছিল। দুপুরে তিনি নাকি কিছু না খেয়েই ঘুমোতে যান। সেই মুহূর্তে ওনাকে কেউ বা কারা এসে গুলি করে খুন করে। খুবই মর্মান্তিক। এমন সময় দরজার ওপাশ থেকে কারোর একটা করাঘাত আমাদের সজাগ করে দিল। ব্যোমকেশ বলল, ওই দেখো, আমাদের নতুন কেসের মক্কেল উপস্থিত, আর আমি যদি ভুল না করি সেটা আমাদের আলোচনার বিষয়েরই কেউ একজন হবেন। আমি কিছু না বলে দরজাটা খুলে দেখলাম একজন বছর ৩০-এর ভদ্রলোক। লোকটার মুখে এক অজানা চিন্তার ছাপ স্পষ্ট। তিনি ঘরে প্রবেশ করে সোফাতে একটা জায়গা দখল করে জিজ্ঞেস করল, ব্যোমকেশ বাবু, আপনাকে এই মুহূর্তে খুব দরকার আমাদের। আরে নীলমাধব বাবু যে, বসুন বসুন। আমার মনে পড়ল, ইনি তো আর্য সেনের ভাই নীলমাধব সেন, যাকে কিছু বছর আগে আমি তাদের বাড়িতে দেখেছিলাম। তা নীলমাধববাবু বললেন, আপনি আমাকে এখনো মনে রেখেছেন শুনে খুশি হলাম। আপনারা নিশ্চয়ই ঘটনাটার বিষয়ে শুনেছেন। শুনেছি, খুবই মর্মান্তিক ঘটনা। নীলমাধববাবু বললেন, ব্যোমকেশ বাবু, আপনাকে দাদার খুনিকে যে করেই হোক ধরতেই হবে। সে না হয় হবে, তবে তার আগে আপনি বলুন ঘটনাটা আসলে কি ঘটেছিল। নীলমাধববাবু বলতে শুরু করলেন, তাহলে সমস্ত ঘটনা শুরু থেকেই বলা ভালো। শুনুন ব্যোমকেশ বাবু। আমাদের টেক্সটাইলের ব্যবসা যে কত পুরনো এবং ঐতিহ্যময় তা তো আপনি জানেনই। শুধু কলকাতাতেই নয়, ভারতবর্ষের চারিদিকে আমাদের নাম আর সুখ্যাতি রয়েছে। ব্যবসার জন্য আমাদের শত্রুরও অভাব নেই। তবে সেটা যে কোনো খুনের পর্যায়ে পৌঁছাবো তাও নয়। সেটা ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা পর্যন্তই সীমিত। আমাকে প্রায়ই হিসেব নিকাশ দেখার জন্য বাইরে বাইরে ঘুরতে হতো। দাদা সেরকম বাইরে যেত না। ওই দায়িত্বটা আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। দাদা অফিসের কাজটা দেখত। কিছু বছর হলো বাজারে নতুন এক কোম্পানির আবির্ভাব হয়েছে। কোম্পানিটার নাম তিওয়ারি অ্যান্ড সন্স। তো এই কোম্পানির মালিকের নাম সুদর্শন তিওয়ারি। বললে বিশ্বাস করবেন না, ভদ্রলোক কলকাতায় টেক্সটাইলের একটা বিরাট ফ্যাক্টরি খুলতেই উনি বেশ পরিচিতি লাভ করেন। দূর দূর গ্রাম থেকে আসা গরিব লোকেদের কাজ দিতে থাকেন। বরং আমাদের থেকে অনেক বেশি টাকা দিয়ে কাজ দিতে থাকেন, যার জন্য আমাদের শ্রমিকরাও তাদের কোম্পানিতে গিয়ে কাজ করতে শুরু করে। এই সবের জন্য গত 1 মাস ধরে আমাদের কোম্পানির যে কি ক্ষতি হয়েছে তা আপনাকে আর কি বলবো ব্যোমকেশ বাবু। এবার ঘটল আসল ঘটনা। একদিন দাদাকে সুদর্শনবাবু বাড়ি এসে নিমন্ত্রণ করে গেলেন। তার নাকি জন্মদিন। দাদা ব্যবসার কাজে ওনাকে পছন্দ না করলেও
তিনি এই ঝামেলাটাকে বেশি বাড়াতে চাইছিলেন না। সেই জন্য তিনি ওনার জন্মদিনের অনুষ্ঠানে যান। আমারও যাওয়ার কথা ছিল, তবে সেদিন আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমার আর যাওয়া হয়ে ওঠেনি। আমার বদলে যায় দাদার সহকর্মী কৌশিক। অনুষ্ঠান থেকে দাদার ফেরার কথা ছিল রাত 10টা নাগাদ, তবে দাদা ফেরে রাত 2টোর সময়। আপনি বললে বিশ্বাস করবেন না, যে দাদার কোনোদিন কোনো কিছুতে নেশা ছিল না, সেই দাদা রীতিমতো নেশা করে বাড়ি ফেরে। দাদার এই কাজ দেখে বাড়ির সবাই প্রচণ্ড অবাক হয়ে যায়। পরদিন আমি দাদাকে কালকের ঘটনার ব্যাপারে জানতে চাইলে দাদা আমার কাছ থেকে বিষয়টা এড়িয়ে যায়। তারপর থেকে দাদার শরীরটা হঠাৎ করেই খারাপ হতে শুরু করে। সেই সময় দাদা অফিস খুবই কম যেত, বাড়িতে বসে আনমনে কী সব ভাবতো। বাড়ির সবাই, এমনকি বৌদিও যদি কি হয়েছে জানতে চাইতো, উনি কিছুই বলতেন না। তো গতকাল আমি গেছিলাম কলকাতার ফ্যাক্টরিতে হিসাব নিকাশ নিতে। যখন আমি বেরোই, দাদা তখনও ঘুম থেকে ওঠেনি। আসলে দাদা প্রত্যেকদিন দেরি করেই ঘুম থেকে ওঠে। দুপুরবেলায় আমি আমার ভাইপো অয়নের ফোন পাই, সে আমাকে খবরটা জানায়। আমি বাড়ি এসে দেখি দাদা আর বেঁচে নেই। কথাগুলো একটানা বলে কান্নায় ভেঙে পড়লেন নীলমাধববাবু। ব্যোমকেশ বলল, আপনি দয়া করে কাঁদবেন না, নিজের মনকে শক্ত করুন। আচ্ছা, আপনি এটা বলুন তো, আপনি কাকে সন্দেহ করছেন? নীলমাধববাবু বললেন, ওই শয়তান তিওয়ারিকে আর ওই কৌশিককে। তাকে শেষ করতে না দিয়েই ব্যোমকেশ বলে উঠল, কৌশিককে? নীলমাধববাবু বললেন, ওই ছেলেটার বয়স খুবই অল্প, ও হলো দাদার সেক্রেটারি। দাদার শরীর খারাপ হওয়ার পর থেকে দাদার সমস্ত কাজগুলো ওই করত। কিছুদিন ধরেই কৌশিকের ব্যবহারে আমি একটু অসঙ্গতি দেখতে পাই। সমস্ত কাজই সবার চোখের আড়ালে করত। আমি যদি ওর থেকে কাজের বিষয়ে কিছু জানতে চাইতাম, তাহলে প্রায়ই ও আমাকে এড়িয়ে যেত। তাই আমার মনে হচ্ছে সে এই খুনের পেছনে দায়ী হতে পারে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনার দাদার খুনিকে বার করতে। ধন্যবাদ, বললেন নীলমাধববাবু। আপনি চা খাবেন? না না, আজ থাক, সেটা না হয় অন্যদিন হবে। আজ আসছি। আপনারা তাহলে কখন যাবেন? আজ বিকেলেই আমরা পৌঁছে যাব। আমাদের কথাবার্তা শেষ হতেই নীলমাধববাবু বিদায় নিলেন। তিনি চলে যাওয়ার পর আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, নীলমাধববাবুর কথায় মনে হলো তো তিনি ওই সুদর্শনবাবু আর কৌশিক নামের ছেলেটাকেই দোষী বলে মনে করছেন। ব্যোমকেশ বলল, ওনাদের বাড়ি গিয়ে পরিবেশটা না দেখলে বোঝা মুশকিল যে কে খুনি। তবে আমরা এই মুহূর্তে নীলমাধববাবুকেও খুনি ধরে চলব। আমি বললাম, হ্যাঁ, সে তো অবশ্যই, এটা তো আমাদের কাজ। তাহলে বিকেলে যাচ্ছি তো? হ্যাঁ, আজ বিকেলেই যাব। বিকেলে আমরা বিবেকানন্দ লেনে পৌঁছালাম। এই লেনের মধ্যেই রয়েছে সেনবাড়ি। এদিকে লোকজনের কোলাহলটা অন্যান্য অঞ্চলের থেকে কম। প্রায় প্রত্যেকটা বাড়ির অবস্থাই সচ্ছল। বহুদিন আগে এই দিকে এসেছিলাম আর্যবাবুদেরই এক কেসের মীমাংসার জন্য। ওনাদের বাড়ির দুর্গাপুজো কলকাতার অন্যতম পুরনো ও ঐতিহ্যপূর্ণ। সেই বাড়িরই দুর্গা ঠাকুরের সোনার মুকুট চুরি হয়ে গেলে ব্যোমকেশের ডাক পড়ে। পরে জানা যায় যে নীলমাধববাবুর স্ত্রী রীমা দেবীকে আর্যবাবুর মা সেই মুকুট রাখতে দেন। রীমা দেবীর হঠাৎ করেই স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার অসুস্থতা ছিল। পরে ওনার তা মনে পড়তে তিনি সেই মুকুটটা ফিরিয়ে দেন। খানিকটা হাঁটতেই আমরা সেনবাড়ির সামনে এসে পৌঁছালাম। এই বাড়িটা এতটাই বৃহৎ যে এখনও সে আকৃতি বলে সমগ্র অঞ্চলে শাসন করে চলেছে। হ্যাঁ, এই সেই সেনবাড়ি, যে বাড়িতে এখন এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বাড়িটার ফটকের সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে ব্যোমকেশ নিজের পরিচয় দিতেই সে সম্ভবত আমাদের চিনতে পারে। একটা সরল হাসি হেসে ফটকের দরজাটা খুলে দেয়। তারপর সামান্য হাঁটা পথ পেরিয়ে আমরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম।
দারোয়ান কাউকে ডাকার জন্য বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির বাইরে একটা সুন্দর বাগান রয়েছে। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর লাগে, ভেতরটা তার চেয়েও বেশি সুন্দর। কিছু বছর আগের সেনবাড়ি আর আজকের সেনবাড়ির মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। আধুনিকতার ছোঁয়া লেগেছে এই বাড়িতে। ব্যোমকেশ এসে থেকে চারিদিকটা দেখে চলেছে। এমন সময় দারোয়ান আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য নির্দেশ দিল। বাড়ির ভেতরে একটা চেয়ারে বসেছিলেন নীলমাধববাবু। আমরা তার কাছে এগিয়ে গেলাম। আপনারা এসেছেন? নীলমাধববাবু বললেন। আসুন, বসুন বসুন। নীলমাধববাবু এখন বসলে হবে না, আপনি বরং আমাদের ঘটনাস্থলে নিয়ে চলুন। নীলমাধববাবু আমাদের দিকে ইশারা করে তার পিছু পিছু আসতে বললেন। একতলায় বারান্দার একপাশ দিয়ে সিঁড়িটা উঠেছে দোতলার বারান্দায়। সিঁড়ির দুপাশে রয়েছে ঘরগুলো। ডান দিকের ৩ নম্বর ঘরটা আর্যবাবুর। ব্যোমকেশ নীলমাধববাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা নীলমাধববাবু, বাড়ির সবাই কোথায়? কাউকে তো দেখা যাচ্ছে না। বাড়ির সবাই গেছে থানাতে। এই থানা থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য সবাইকে ডাকা হয়েছে। তাহলে আপনি আর ওই বাইরে দাঁড়িয়ে থাকা দারোয়ান। নীলমাধববাবু বললেন, আমাদের গতকালই বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছিল। আসলে বৌদি চাইছিলেন না যে বাড়িতে এরপর আর কোনো রকম সমস্যার সৃষ্টি হোক, তাই সবাই সেখানেই গেছে। আপনার হয়তো সমস্যা হবে তদন্ত করতে, তাই না? ব্যোমকেশ বলল, সে একটু হবে বই কি, তবে আমি তো এখন আসছি, পরে জিজ্ঞাসাবাদ করা যাবে। আমরা আর্যবাবুর ঘরে প্রবেশ করলাম। ঘরের দরজা বাইরে থেকেই বন্ধ ছিল। ভেতরে প্রবেশ করতেই আমার চোখে পড়ল দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে। ছবিটার মধ্যে যে ভদ্রলোক দৃশ্যমান, তিনিই হলেন আর্য সেন। ছবিটা সম্ভবত পুরনো। আগে যখন আমরা এই বাড়িতে তদন্ত করতে এসেছিলাম, তখন তাকে খানিকটা এই রকমই দেখতে ছিল। নীলমাধববাবু আমাকে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে বললেন, দাদা সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনি ছিলেন খুবই ঠান্ডা প্রকৃতির। তাকে যে কে মারলো কে জানে। এই বলে আবার কাঁদতে শুরু করলেন নীলমাধববাবু। ব্যোমকেশ ঘরে তদন্ত শুরু করে দিয়েছে। ঘরে রয়েছে একটা বড় বিছানা, একটা আলমারি আর ড্রেসিং টেবিল। এছাড়া রয়েছে ঘর সংলগ্ন একটা বাথরুম। ব্যোমকেশ প্রথমে বিছানাটার কাছে গেল। সেটা এখনো অগোছালো অবস্থায় রয়ে গেছে। সম্ভবত পুলিশই বারণ করেছে তাদের ঘরটা পরিষ্কার করতে। বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু খবরের কাগজ। ব্যোমকেশ একটা রুমাল হাতে সেগুলোকে সরিয়ে পাশে রাখল, কিন্তু তেমন কিছু পাওয়া গেল না। ব্যোমকেশ এবার নীলমাধববাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা নীলমাধববাবু, আপনার দাদা মানে আর্যবাবুকে যখন কেউ গুলি করলো, তখন আর্যবাবু কিরকম অবস্থায় ছিলেন? মানে আমি বলতে চাইছি যে বিছানার উপর শুয়েছিলেন না মেঝেতে পড়ে গিয়েছিলেন? আসলে ব্যোমকেশ বাবু, সেই সময় আমি তো বাড়িতে ছিলাম না। আমি সবটাই ফোনে জানতে পারি। আর আমি যখন বাড়ি ফিরি তখন পুলিশ এসে দাদার মৃতদেহটাকে নিয়ে গেছিল। বুঝলেন নীলমাধববাবু, ওপরে আমি সেরকম কিছু পেলাম না। বাড়িতেও কেউ নেই বলছেন, তাহলে আজ আমার সেরকম কোনো কাজ হবে না। আমি বরং এখন আসছি, কিছুদিন পর আমি অবশ্যই আসব। আমি বললাম, ব্যোমকেশ, বাড়িতে দারোয়ান কিন্তু রয়েছে, তার সাথে কথা বলা যেতে পারে, কি বলো? আরে তাই তো, বেমালুম ভুলেই গিয়েছিলাম, দারোয়ান এখনো রয়েছে। নীলমাধববাবু, আপনি বরং ওকে একবার ডেকে দিন তো। নীলমাধববাবুর সাথে আমরা নিচে নেমে এলাম। নীলমাধববাবু দারোয়ানকে ডাকলেন। নকুল, নকুল, এইদিকে শুনে যা। বাইরে থেকে নকুল হন্তদন্ত হয়ে ঘরে এলো। বাবু ডাকতেছিলেন? নীলমাধববাবু বলল, তোকে এই বাবুরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তার সঠিক সঠিক উত্তর দিবি কিন্তু। ভুল বললে কিন্তু জানিসই আমি তোর কি হাল করব। শেষের কথাগুলো তিনি একটু হেসে আর চাপাসরেই বললেন। আমরা সবাই সোফাতে বসলাম। নীলমাধববাবু নিতাইকে চা আনতে বললেন। নিতাই এই বাড়িরই এক চাকর। দীর্ঘ সময় ধরে সে সেন বাড়ির হয়ে কাজ করে আসছে। সে নীলমাধববাবুর কথা মতো চা আনতে চলে গেল। ব্যোমকেশ নকুলকে জিজ্ঞেস করল, আচ্ছা নকুল, তুমি এই বাড়ির হয়ে কতদিন কাজ করছো? নকুল বলল, দিন কি বলতেছেন বাবু?
ছটা বছর ধইরা এই বাড়ি লইয়া কাজ করতেছি। সেদিন সকাল থেকে বাড়িতে কি কি ঘটেছিল বলো তো? নকুল এবার বেশ ভয় পেয়ে গেল। আসলে যখন থেকে আমরা বাড়িতে এসেছি তখন থেকেই সে খুব ভয় পেয়ে আছে। সে একবার ঢোক গিলে নীলমাধববাবুর দিকে তাকিয়ে বলতে শুরু করলো। আসলে বাবু, সেদিন আমার কাজে আসতে একটু দেরি হয়ে গেছিল। আমার কাজ হচ্ছে বাড়ি পাহারা দেওয়া আর ওই বাগানটা দেখাশোনা করা। এই আগের দিন রাতে আমি ছুটি ছিল আমার। সকালে আমি এসে চারিদিকটা দেখছিলাম যে কোনটা কি করতে হইবে। বড়বাবু আমার সাথে দেখাও কইরে গেছিলেন। আমায় কইল, নকুল, দেখিস এইবার যেন বাগানে প্রচুর ফুল হয়। তবে তার হইল কই, দুপুরে একখানা জোর গুলির আওয়াজ পায়। চারিদিকে হইসয়ে মাইকটা যায়। খোকাবাবু আমায় এসে বললেন, কেউ আইসা বড়বাবুকে খুন কইরা দিয়া গেছে। এই বলে কান্নায় ভেঙে পড়ল নকুল। ব্যোমকেশ বলল, তুমি কাউকে বাড়িতে ঢুকতে দেখোনি? না বাবু, আমার আমার পরিষ্কার ময়না আছে। কেউ বাড়িতে আসে না সেই সময়। তবে তবে খোকাবাবু এসেছিল। খোকাবাবু তো বড়বাবু ছেলে, তাকে নিয়ে চিন্তা নাই। ঠিক আছে নকুল, এবার তুমি আসতে পারো। আমাদের কথা শেষ হতেই নিতাই এসে চা নিয়ে হাজির হলো। ও যেন নকুলের বলা শেষ কথাটা শুনতে পেয়েছে। নিতাই বলল, চিন্তা তো ওই খোকা বাবুকে নিয়েই। ব্যোমকেশ তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন বলুন তো? নীলমাধববাবু এবার নিতাইকে ধমক দিয়ে বলল, কি যা তা বকছিস? নিজের কাজ মন দিয়ে করগে, যা যা এখন এখান থেকে। নিতাই চলে গেলে ব্যোমকেশ নীলমাধববাবুকে জিজ্ঞেস করল, ও কি বলে গেল? ও কিছু না ব্যোমকেশ বাবু, আপনি চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে যে। আপনি আমায় নিয়ে এসেছেন আপনার দাদার খুনিকে ধরতে। আপনি যদি সেটা চান তাহলে বলুন কি হয়েছে। যদি সন্দেহের তালিকা বলেন তাহলে খোকাবাবু ওরফে দাদার ছেলে অয়নও এর মধ্যে পড়বে। ব্যোমকেশ চায়ে চুমুক দিয়ে বলল। সেটা কিভাবে? নীলমাধববাবু বললেন, আসলে অয়ন হলো দাদার দত্তক নেওয়া পুত্র। বৌদির বাচ্চা হওয়ার ব্যাপারে অনেক সমস্যা ছিল। ডাক্তাররা বলেছিলেন যে তিনি আর কখনো মা হতে পারবেন না। বৌদির দুর্দশা দেখে দাদা ঠিক করেন যে তিনি একটা ছেলেকে দত্তক নেবেন। আমি তখন সবে ম্যাট্রিক পাশ করেছি। তখন অয়ন আমাদের বাড়িতে আসে। অয়ন প্রথমে দাদা বৌদির শিক্ষায় ভালোই মানুষ হচ্ছিল, তবে পরে কোনো এক কারণে সে দিন দিন বকে যেতে লাগলো। গত 3 বছরে হেন কোনো নেশা নেই যা অয়ন করেনি। সারাদিন নেশা করে বাড়িতে এসে মার খেত। দাদা এমনি শান্ত ছিলেন, তবে একবার রাগ হলে তার সেই রাগ আর সহজে যেত না। তো গত 2 মাস ধরে অয়নের মাথায় চাপে জুয়া খেলার নেশা। গোপনে বৌদির অনেক গয়না বিক্রি করে ও জুয়া খেলতো। দাদা একদিন তা জানতে পারল। সেদিন ওকে প্রায় মেরে ফেলার জোগাড়। শেষে আমি আর বৌদি গিয়ে দাদাকে আটকালাম। কিছুদিন ধরেই অয়ন আমার কাছে অনেক টাকা চাইছিল। আমি ওকে বারণ করে দিয়েছিলাম। একদিন আমি শুনতে পাই যে অয়ন নাকি দাদাকে খুন করার হুমকি দিয়েছে টাকা দিচ্ছে না বলে। অবশ্য এই কথাগুলো ও নেশার ঘরেই বলেছিল। আমি এইটুকু থেকেই ওকে সন্দেহ করছিলাম ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ চায়ের শেষ চুমুকটা দিয়ে বলল, ঠিক আছে, আমি আজকের মতো আসছি। আমি কাল অথবা পরশু আবার আসবো নীলমাধববাবু, ঠিক আছে? অবশ্যই, এখন তো আপনিই একমাত্র ভরসা। আমরা বাড়ি থেকে প্রস্থান করলাম। যাওয়ার সময় দেখলাম নকুলের মুখে এক অজানা ভয়। সেই আতঙ্ক ভরা মুখ ব্যোমকেশের নজরে এড়ালো না। রাতে খাওয়ার টেবিলে বসেছিলাম। সেনবাড়ি থেকে ফিরে এসে সন্ধেবেলায় আর কিছু খাওয়া হয়নি, তাই ঠিক করলাম যে আজ তাড়াতাড়ি করে খেয়েই নেওয়া যাক। ব্যোমকেশ সেই থেকে কিছু একটা ভেবে চলেছে। সম্ভবত নিজের মস্তিষ্কে এই কেসটার ব্যাপারে ছক কষে চলেছে। তাকে চুপ করে বসে থাকতে বৌঠান বলল, কি হলো তোমার? খেয়ে নাও, কখন তো খাবার দিয়েছি। ব্যোমকেশের ঘোর কাটতেই বলল, হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। কি ভাবছো বলো তো তুমি? আজ ওখান থেকে আসার সময় নকুলের মুখটা দেখলে?
কিছু একটা বলতে চাইছিল যেন, তবে কোনো কারণে হয়তো ও ভয় পেয়ে আছে। ওকে সম্ভবত কেউ ভয় দেখাচ্ছে, যার জন্য ও কিছু বলতে পারছে না। হতেই পারে। কাল আমরা একবার যাব সুদর্শন বাবুর সঙ্গে দেখা করতে। ভদ্রলোকের কাজকর্ম শুনে বোঝাই যাচ্ছে যে তিনি বিশেষ সুবিধার পাত্র নন। আমাদের জানতে হবে সেদিন আসলে কি ঘটেছিল যে আর্যবাবু সুদর্শন বাবুর অনুষ্ঠান থেকে নেশা করে বাড়ি ফিরলেন, আবার তারপরে ওনার এরকম আকস্মিক পরিবর্তন। না না না, বেশ একটা গোলমালে কেস আছে বুঝলে। তাহলে ওই বাড়িতে কবে যাবে? সেনবাড়িতে যাওয়ার এখনো কোনো পরিকল্পনা করিনি। ওখানে গিয়ে আর একটু জিজ্ঞাসাবাদ করতে হবে, বিশেষ করে আর্যবাবুর ছেলে অয়নের সঙ্গে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিদ্রায় আমাদের শরীরকে আত্মত্যাগ করলাম। সকাল সকাল আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম তিওয়ারি অ্যান্ড সন্সের উদ্দেশ্যে। সুদর্শন বাবুর যে বড় দোকান তা কলকাতাতেই অবস্থিত। ট্যাক্সি করে এসে আমরা সরাসরি নামলাম তার দোকানের সামনে। দোকানের ভেতরে ভীষণ রকমের ভিড়। সেই ভিড়কে পেছনে ফেলে আমরা সুদর্শন বাবুর অফিস ঘরের সামনে এসে দাঁড়ালাম। বাইরে তারই এক দারোয়ান দাঁড়িয়ে ছিল। সে ভেতর থেকে অনুমতি নিয়ে এলে আমরা ভেতরে প্রবেশ করি। সুদর্শন বাবুর নামের সাথে চেহারার ভালোই মিল রয়েছে। বেশ মোটাসোটা, বেঁটে, আর মাথায় রয়েছে টাক, চোখে একটা চশমা। ভদ্রলোক যেন এতক্ষণ আমাদের জন্যেই অপেক্ষা করছিলেন। ঘরে ঢুকতে তিনি বললেন, আরে আসুন আসুন ব্যোমকেশ বাবু, বসুন বসুন। আবে আপনিও বসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি আর ব্যোমকেশ অবাক হল। ভদ্রলোক আমাদের সম্বন্ধে কি করে জানলেন? যদি জেনেও থাকি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছিলেন বলতে ভদ্রলোক কি ইঙ্গিত করতে চাইছেন? ব্যোমকেশ বলল, আপনি আমাদের কি করে চিনলেন, আর আপনি কি করে জানলেন যে আজ আমরা আসব? সুদর্শনবাবু হাসি মুখে বললেন, কেন, আমায় তো নীলমাধব বাবু বললেন। উনি বললেন দুজন ভদ্রলোক আমায় আর্যবাবুর খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে আসবে। আর আপনাদের আমি খুব ভালোভাবেই চিনি, বিশেষ করে এই অজিত বাবু। আপনার লেখার আমি খুব বড় ভক্ত, বুঝলেন। আমি একটু হাসলাম। আসলে কেউ আমার লেখার তারিফ করলে তাকে আমার খুব ভালোই লাগে। কিন্তু ব্যোমকেশের চোখে কিন্তু শিকারী দৃষ্টি। সে বলল, আচ্ছা, বুঝলাম। আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আর্যবাবুর খুনের ব্যাপারে। অবশ্যই, সে তো নিশ্চয় জিজ্ঞাসাবাদ করবেন। আমি তো আছি। আর তার আগে আপনারা বসুন। সেই থেকে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা চা খাবেন? আমরা সম্মতি জানিয়ে তার সামনে থাকা দুটো চেয়ার দখল করে বসলাম। সুদর্শনবাবু কোন একজনকে চা আনার নির্দেশ দিলেন। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি তো একজন মারোয়ারি, তাহলে এত সুন্দর বাংলা কিভাবে বলছেন? সুদর্শনবাবু হাসি খুশি মানুষ। একবার হেসে তিনি বললেন, ব্যোমকেশ বাবু, আমি মারোয়ারি নই। আমার মা হলেন বাঙালি আর আমার বাবা হলেন মারোয়ারি। প্রথমে আমি গুজরাটে ব্যবসা করতাম, তবে হাতে কিছু টাকা পয়সা আসার পর ঠিক করি যে এই কলকাতার মতো জায়গায় ব্যবসা করার জন্য তুলনীয়। আর যদি সেটা টেক্সটাইলের হয় তাহলে তো বাঙালিরা এতে বেশি আগ্রহী, ঠিক কি না ব্যোমকেশ বাবু? সে আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, এবার আসি কাজের কথায়। আপনি আর্যবাবুকে কতদিন ধরে চেনেন? আমি ওনাকে চিনতাম বহুদিন ধরেই, তবে সেটা ব্যবসার খাতিরে। তবে ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি মাস 2-3 হবে। শুনলাম নাকি আপনার সঙ্গে ওনার শত্রুতা রয়েছে। শত্রুতা তো ব্যবসায় লেগেই থাকে ব্যোমকেশ বাবু। আমি তবে তার সাথে সেরকম শত্রুতা করার মতো কিছুই করিনি। আপনি ভুল বুঝছেন, আমি ব্যবসার ব্যাপারে বলছি না, আমি বলছি ব্যক্তিগতভাবে। কি বলছেন ব্যোমকেশ বাবু? তাহলে 1 মাস আগে আপনার জন্মদিনের অনুষ্ঠানের রাতে কি এমন হয়েছিল যে তারপর থেকে আর্যবাবু নিয়মিত অফিস যাওয়া ছেড়ে দিলেন? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সেদিন আপনাকে নিমন্ত্রণ করা হয়নি বলে আপনি আজ এসব বলছেন। ব্যোমকেশের ঠান্ডা মাথায় পারদ ঢেলে দিলেন সুদর্শনবাবু। এতক্ষণে তার শান্ত গলা ভারী হয়ে গেল। সুদর্শনবাবু, আমি আপনার সঙ্গে রসিকতা করতে আসিনি। আপনাকে যা বলা হচ্ছে তার যথাযথ উত্তর দিন। সুদর্শনবাবু ব্যোমকেশের এই আকস্মিক পরিবর্তনে খানিক থতমত খেয়ে বলল, আসলে সেদিন আর্যবাবুর অনুষ্ঠানে আসতে বেশ দেরি হয়ে গেছিল। সঙ্গে এসেছিল ওনারই সেক্রেটারি কৌশিক নামে এক কম বয়সী ছেলে।
অনুষ্ঠানে অনেক নামি দামি ব্যবসায়ীদের আমি নিমন্ত্রণ করেছিলাম। এই সবার মতো আর্যবাবুও ওই অনুষ্ঠানে আনন্দ করছিলেন। এইটুকুই সেদিন হয়েছিল, আর বিশেষ কিছুই হয়নি। তাহলে সেদিন আর্যবাবু মদ্যপান করে বাড়ি গিয়েছিলেন কেন? যে আর্যবাবু কখনো কিছুতেই নেশা করতেন না, তাহলে সেদিন ওনার কি এমন হয়েছিল যে উনি নেশা করে বাড়ি ফিরলেন? ব্যোমকেশ বাবু, কে নেশা করবে আর কে করবে না সেটা আমি জানি না। তবে আমার এটুকু মনে আছে, সেদিন ওনাকে কৌশিকবাবু বেশ জোরাজুরি করছিলেন মদ্যপান করার জন্য। সেই জন্যই হয়তো। আমাদের কথাবার্তার মাঝে বাইরে থেকে চা দিয়ে গেল। চা খেতে খেতে ব্যোমকেশ বলল, আজ আর সেরকম কিছু জিজ্ঞাসা করার নেই আপাতত। আপনি কিছুদিন শহরের বাইরে যাবেন না, তাতে আপনি পুলিশের সন্দেহে কিন্তু আসবেন। কথা শেষ করে আমরা সুদর্শনবাবুকে বিদায় দিলাম। বাড়ি ফিরে ব্যোমকেশ আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, তোমার সুদর্শন বাবুকে কেমন লাগলো? তা মন্দ না, হাসি খুশি ভদ্রলোক, আমার লেখাও পড়েছেন বললেন। তাহলে তুমি তার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছ। কেন বলো তো? ভদ্রলোক অত্যন্ত ধুরন্ধর লোক আর অত্যন্ত চালাক। ওনার বলা কথাগুলো যে কতটা সত্যি সে বিষয়ে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এর কারণ বলাটা এই মুহূর্তে কঠিন, বুঝলে? তবে আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে আর্যবাবুর মৃত্যুর পেছনে তিনি কোনো না কোনোভাবে জড়িত। আমি বুঝলাম যে ব্যোমকেশ ঠিকই ধরেছে। লোকটা ভীষণ মিষ্টভাষী, আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এইসব কেসে এইসব ব্যক্তিদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। লোকটা কথার মাধ্যমে হয়তো আমাদের মন জয় করে নিয়েছে। তবে আমি ব্যোমকেশের বুদ্ধির বিশ্বাসী। আমি বললাম, ব্যোমকেশ, তাহলে কালকে কি করবে ঠিক করলে? কালকের প্রধান কাজ আমাদের সেনবাড়িতে আরেকবার রওনা দেওয়া। আর হ্যাঁ, ওই কৌশিক নামের ছেলেটার সঙ্গেও কথা বলা দরকার। সুদর্শনবাবু আর নীলমাধববাবুর কথা শুনে বুঝলাম যে ওই ছেলেটা আর্যবাবুর অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী। ওর সাথে কথা বলা খুবই জরুরি। ব্যোমকেশের কথা মতো ঘুমোতে চলে গেলাম। তবে আজ রাতে আমার সেরকম ঘুম এলো না। বুঝলাম কোনো এক অজানা অস্থিরতা আমার মনকে রীতিমতো গ্রাস করেছে। সকালটা কেটে যেতেই আমি আর ব্যোমকেশ রওনা দিলাম সেনবাড়ির উদ্দেশ্যে। সকাল থেকেই ব্যোমকেশের মেজাজ বেশ ফুরফুরি হয়ে আছে। না হলে গতকাল সুদর্শনবাবুর অকারণ রসিকতায় ব্যোমকেশের মেজাজ যে অবস্থায় গিয়েছিল, সেখানে ইচ্ছে করলেই সে তার মুখের অবস্থা এক ঘুষিতে বিগড়ে দিতে পারত। সেক্ষেত্রে সুদর্শনবাবুর মুখের অবস্থা যে কি হতো, তা ভাবলেই হাসি পেয়ে যায়। এইসব ভাবতে ভাবতে আমরা সেনবাড়ির সামনে উপস্থিত হলাম। বাড়ির বাইরে নকুল ছিল না। অনুমতি ছাড়া যাওয়া ঠিক হবে কিনা ভাবতেই দেখি আমাদের পেছনে নীলমাধববাবু হাঁটতে হাঁটতে আসছেন। তিনি হয়তো তখনও আমাদের লক্ষ্য করেননি। খানিক পর আমাদের দেখতেই বললেন, আপনারা তা বাইরে দাঁড়িয়েছেন কেন? ভেতরে চলুন। সে না হয় যাব, আপনি কোথায় গিয়েছিলেন? আর আপনার মুখটাই বা এইরকম দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? আপনার আশঙ্কাই সঠিক হলো ব্যোমকেশবাবু। দাদার সহকর্মী কৌশিক নামে ছেলেটা নিখোঁজ। আর সাথে সাথে বাড়ির সমস্ত কাগজ আর দলিল কিছুই পাওয়া যাচ্ছে না। আমি আর ব্যোমকেশবাবু প্রচণ্ড অবাক হয়ে গেলাম। নিজের কানকে বিশ্বাস করাতেই পারছি না যে এই কেসের এক বিরাট সন্দেহজনক ব্যক্তি এখন নাকি নিখোঁজ। ব্যোমকেশ নীলমাধববাবুকে জিজ্ঞেস করল, কি করে হলো? নীলমাধববাবু বললেন, গতকাল আপনারা চলে যাওয়ার পর পর বাড়ির সবাই ফিরে আসে। আমাকে বৌদি বলে যে কৌশিক নাকি পুলিশ স্টেশনে যায়নি। আমি এখন ওখান থেকেই আসছি। পুলিশ বলল যে কৌশিকের বাড়িতে নাকি তালা লাগানো। তারা অবশ্য খোঁজ শুরু করেছে, দেখা যাক কি হয়। আপনারা বরং বাড়িতে চলুন। ব্যোমকেশ আর আমি এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। ভেতরে বাগানে রয়েছে নানা রকমের ফুল। নকুল খুব ভালো করে এদের পরিচর্যা করেছে। বাড়ির ভেতর থেকে মৃত্যুর কান্নার শব্দ ভেসে আসছে। বাড়িতে ঢুকতেই এক মর্মান্তিক দৃশ্য। সবাই ঘরের মেঝেতে আর্যবাবুর ছবির সামনে বসে শোক পালন করছে। আমার বেশ খারাপ লাগলো। কালকে আর্যবাবুর ঘরে দেখা সেই ছবিতে আজ রজনীগন্ধার ফুলের মালা পড়েছে। খুবই অদ্ভুত এই পৃথিবী, যেই রজনীগন্ধায় মালা বদল করে মানুষ বিবাহের মতো এক পবিত্র অনুষ্ঠানে লিপ্ত হয়, আবার সেই রজনীগন্ধা মৃত্যুর পর তার ছবিতেই দেওয়া হয়। ব্যোমকেশ আর আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। আমরা এমন সময় এসে পড়েছি যে এই মুহূর্তে কোনো কাজের কথা বলা উচিত হবে না, তা ভালোই বুঝলাম। ব্যোমকেশ নীলমাধববাবুকে জিজ্ঞেস করল,
এখন আমাদের কাজের কথা বলা এই মুহূর্তে উচিত হবে না। ব্যোমকেশ বাবু, আমাদের শোক পালন করলে তো দাদার আত্মা শান্তি পাবে না। বরং যদি আমরা তার খুনের অপরাধীকে ধরতে পারি, তাতে আমরা আর দাদার আত্মা সবাই শান্তি পাবে। এই কথাটা বলে নীলমাধববাবু এক মহিলাকে কিছু একটা বলতে গেল। মহিলাটা আমাদের কাছে এগিয়ে এলো, তারপর বলল, আপনি আপনি পারবেন ওই লোকটার খুনের অপরাধীকে ধরতে? আগেরবার আপনি সোনার মুকুট খুঁজে দিয়েছিলেন, এইবার কি আপনি পারবেন? বলুন না। হৈমন্তী দেবী, আপনি দয়া করে নিজেকে সামলান, দয়া করে ভেঙে পড়বেন না। আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব আপনার স্বামীর অপরাধীকে খুঁজতে। আপনি কি তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন? হৈমন্তী দেবী স্তব্ধ হয়ে আছেন। আসলে দুঃখের একটা সীমা থাকে, সেই সীমা পার হয়ে গেলে কান্না আর আসে না। তিনি মাথা নাড়লেন। ব্যোমকেশ হৈমন্তী দেবীকে জিজ্ঞেস করল, আপনি আমায় বলুন তো, সেদিন সকাল থেকে কি কি ঘটেছিল? হৈমন্তী দেবী বললেন, উনি সেদিন অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলেন। অন্যান্য দিন উনি অফিস গেলেও সেদিন উনি বলেন যে ওনার শরীরটা বিশেষ ভালো নেই, সেজন্য দুপুরের খাবারও তিনি খেতে আসেননি। দুপুর নাগাদ ওই গুলির আওয়াজ শুনতে পাই। আমি প্রথমে বুঝতে পারিনি যে ওই গুলির সূত্রপাত ওনার ঘর থেকে, তবে এটা বুঝতে পারি যে বাড়িতেই এই শব্দটা উৎপন্ন হয়েছে। যখন দেখি চারিদিকের পরিবেশ ঠিক আছে, তখন আমার মনে পড়ে ওনার কথা। ওপরে গিয়ে দেখি দরজা বন্ধ, ডাকলেও সাড়া দিচ্ছেন না উনি। তারপর অয়ন আর নকুল এসে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। দরজা ভেঙে দেখি সব সব শেষ। শেষ কথাগুলো বলার সময় কেঁদে ফেলেন হৈমন্তী দেবী। ব্যোমকেশ ওনাকে জিজ্ঞেস করল, আর্যবাবুর সারাদিন মনমরা হয়ে থাকার কারণ কি বলে আপনার মনে হয়? ওই সুদর্শন বাবুর জন্মদিনের অনুষ্ঠানের পর থেকেই ওনার এরকম পরিবর্তন হয়েছিল। ঠিকভাবে কথা বলতো না, ভালো করে খেত না, কারোর সাথে মিশতো না। এমনকি যে লোকটা কোনোদিন অফিস না গিয়ে থাকতে পারতো না, সে নিয়মিত অফিস যাওয়া ছেড়ে দিল। শুধুমাত্র ওই কৌশিক বাবুর সাথেই উনি কথা বলতেন। সব দায়িত্ব ওর উপর উনি দিয়ে দিয়েছিলেন। আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করলেই বলতো, আমি ঠকে গেছি হৈমন্তী, আমার আপনজন আমায় প্রচন্ড ঠকিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার কি কারোর উপর এখন সন্দেহ হচ্ছে? সন্দেহ? হাসলেন হৈমন্তী দেবী। আমি আমি জানি না, আমার মনের অবস্থা এখন ভালো নেই। দয়া করে এবার আমায় ছেড়ে দিন। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন না। হ্যাঁ, নিজেকে একটু শক্ত করুন। পারলে একটু আপনার ছেলে অয়নকে ডেকে দিতে পারবেন? হৈমন্তী দেবী বেশ ভয় পেয়ে বললেন, অয়ন? না না, ও কিছুই করেনি, বিশ্বাস করুন। আমি শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্যই ওকে ডাকতে বলেছি। কিছু করেছে কিনা তা আমি বলছি না। নীলমাধববাবু পাশ থেকে বলল, আপনি একটু বসুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই নীলমাধববাবু একজন বছর 23-এর ছেলেকে নিয়ে এলো। ছেলেটা সবেমাত্র যৌবনে পা দিয়েছে তা বোঝা যায়। এমন সময় কেউ নিজের বাবাকে হারালে তার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তবে ছেলেটার মনে যেন ঘটনাটা দাগ কাটতে পারেনি, সেটা আমি ভালোই বুঝলাম। ফুর্তির জীবনে তার কাছে নেশাটাই হলো সব। এই অল্প বয়সে তার চোখে মুখে নেশার একটা সামান্য ভাব দেখা গেল। ব্যোমকেশ বলল, আরে অয়ন, বসো বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। অয়ন বিরক্তি স্বরে বলল, কি কথা? আপনাদের সাথে আমার কোনো কথা থাকতে পারে না? থাকতে পারে। তোমার বোঝা উচিত যে এখন তোমার বাবার মৃত্যুর পেছনের কারণ খোঁজার দায়িত্ব আমাদের। তাই তুমি যদি আমাদের সাহায্য না করো, তাহলে সেক্ষেত্রে তোমাকেই আমরা দোষী মনে করব। অয়নের মুখে প্রচণ্ড রাগের একটা ছবি দেখা গেল। সে বলল, আপনি আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছেন? নীলমাধববাবু এবার বলল, অয়ন, তোমাকে যা যা জিজ্ঞেস করবে তুমি কিন্তু ঠিক তাই তাই উত্তর দেবে, না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। নীলমাধববাবুর কথাতে মনে হয় কাজ হলো। তার মুখে একটা ভয়ের ছায়া দেখা গেল। অয়ন বলল, আপনি বলুন কি বলতে চান। নীলমাধববাবু আমায় পাশ থেকে ফিসফিস করে বললেন, ছেলেটা আমায় জমের মতো ভয় করে, বুঝলেন? ছেলেটা ভালো, তবে তার হঠাৎ বকে যাওয়ার কারণ আসলে দাদা নিজেই ছিল। আসলে তার আশকারাতে ছেলেটার এমন অবস্থা হয়েছে। অয়ন, আমি শুনেছি নাকি তুমি তোমার বাবাকে হুমকি দিয়েছিলে, এটা কি ঠিক? না, ওটাকে হুমকি বলে না।
আমার মাথাটা সেদিন হয়তো গরম হয়ে গেছিল, তাই জন্য রাগের মাথায় আপনাকে উল্টোপাল্টা বলে দিয়েছিলাম। রাগের মাথায় কেউ তার বাবাকে মৃত্যুর হুমকি দেয় তাই জানতাম না তো। দেখুন, ওই লোকটা মরেছে ভালো হয়েছে। আমি আর মা কত করে বলেছিলাম যে সবাইকে বিশ্বাস করতে নেই, তা শোনেননি উনি। নিজের পাপের শাস্তি এখন পাচ্ছেন। নীলমাধববাবু অপ্রস্তুত হয়ে পড়লেন। আমতা আমতা করে বললেন, অয়ন, নিজের বাবার সম্বন্ধে এরকম কথা কেউ বলে? ভালো করে কথা বলো। বিশ্বাস করতে নেই মানে? কাকে বিশ্বাস করতে নেই বলছো তুমি? অয়ন একটু হেসে বলল, হয়তো। আমি এখন আসছি, আমার আর ভালো লাগছে না। নীলমাধববাবু অয়নকে আটকাতে গেলে ব্যোমকেশ তাকে বারণ করে, মানে সে এখন যেতে পারে। ব্যোমকেশ বলল, নীলমাধববাবু, আমরা এখন আসছি। এখানে আমাদের কাজ আপাতত মিটে গেছে। চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ, তবে থাক, তার আর দরকার পড়বে না। আপনি বরং বাড়ির সবার পাশে থাকুন, আমরা চলে যেতে পারবো, অসুবিধে নেই। নীলমাধববাবুকে বিদায় দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কেন জানি না মনে হতে লাগলো বাড়ির সবাই কিছু একটা লুকোতে চাইছে আমাদের কাছে। বাড়ির মূল দরজা দিয়ে বেরোতে যাব, ঠিক এমন সময় নকুল কিছুটা দূরে একটা গাছের আড়াল থেকে আমাদের ডাকলো। তার চেহারায় কালকের সেই রহস্যজনিত ভাব, কিছু একটা বলতে চাইছে সে। ব্যোমকেশ বলল, নকুল, তুমি কি আমাদের কিছু বলতে চাইছো? নকুল ঠিকভাবে কথা বলতে পারছে না। প্রচণ্ড উত্তেজনায় আর ভয়ের কারণে ওর মুখ থেকে কথাও বেরোচ্ছে না। আমার ব্যাগে সবসময় একটা জলের বোতল থাকে, ঘন ঘন তৃষ্ণা পাওয়া আমার অভ্যেস। তার সঙ্গে যা গরম পড়েছে তাতে এইটুকু জলেও কোনো লাভ হয় না। আমি তার দিকে জলের বোতলটা বাড়িয়ে দিতেই ও এক নিঃশ্বাসে বোতলটা খালি করে দিল। আমি বললাম, নাও নকুল, এবার বলো। নকুল বলতে শুরু করলো, বাবু, এই বড় বাবুর মৃত্যুর পেছনে কে আছে তা আমি জানি। কি আছে নকুল? বড় বড় সময় নেই হাতে। বাবু যবে থেকে ওই কি যেন বলে সুদর্শন বাবু জন্মদিনের ওখান থেকে ফিরলে তবে থেকে উনি কেমন জানি হইয়া যান। নকুল, এগুলো আমরা সবই জানি, তারপর থেকে বলো। নকুল আবার বলতে শুরু করলো, বাবু, তবে এক ভদ্রলোক রোজ আইতেন, বাড়ির বাইরে একটা গাড়ি করে আইতেন, আর ঠিক সেই সময় বড়বাবু বাইরে বেরোইতেন। আমি কিছু জিজ্ঞাসা করলি আমায় কইতো তুই নিজের কাজ করগে। লোকটার সঙ্গে তোমার বড়বাবু কি কি কথা হতো তুমি কি জানো? কিছু কিছু শুনেছি বাবু। লোকটা বড়বাবুকে কইতেন, কবে দিচ্ছেন টাকাগুলো? সেই সময় বড়বাবু খুব ভয় পেয়ে যেতেন, বলতেন দিয়ে দেব, কিছুদিন তাকে নাকি সময় দিতে হবে। আচ্ছা নকুল, লোকটাকে কিরকম দেখতে তোমার মনে আছে? বাবু, ভালো কইরে মনে নেই, তবে লোকটার মাথায় টাক ছিল, আর ওই সেরম কিছু মনে নেই বাবু। ব্যোমকেশ আর আমি একে অপরের দিকে মুখ চাওয়াচাবি করলাম। আমরা হয়তো দুজনেই বুঝেছি টাক মাথার লোকটা কে। ব্যোমকেশ বলল, নকুল, আর কি যেন বলবে বলছিলে? বাবু, সেদিন আপনারা চলে যাবার পর বড়বাবুর সাথে থাকা ছেলেটা এসেছিল, কি যেন নাম ওনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৌশিক, সেই এসেছিল। সে যাবার পর ওনার সাথে ছোট বাবুর তুমুল ঝগড়া হয়। তারপর বাবু, আমি ওনাকে আর বাইরে আসতে দেখিনি। ব্যোমকেশ অবাক হয়ে বলল, কি বলছো কি নকুল? এটাই সত্যি বাবু, আমি দরজায় সব সময় ছিলাম। এমন সময় পেছন থেকে কারোর একজনের ডাকে আমরা সজাগ হয়ে গেলাম। পেছন ফিরে দেখলাম নীলমাধববাবু। কোনো একটা কারণে ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। উনি বললেন, ব্যোমকেশ বাবু, আপনারা এখনো বাড়ি যাননি? ব্যোমকেশ কঠোর গলায় বলল, আমি কি আপনার কোনো সমস্যা করে দিলাম? আমার নকুলের সঙ্গে একটু দরকার ছিল, তাই কথা বলছিলাম। নীলমাধববাবু আরো অপ্রস্তুত হয়ে পড়লেন। তিনি বললেন, না না ব্যোমকেশ বাবু, আমি আপনাকে ওরকম কিছু একদমই বলতে চাইনি। আমি নকুলকে ডাকতে এসেছিলাম, দরজায় না দেখতে পেয়ে ভাবলাম হয়তো ও বাগান বাড়িতে আসবে, তাই। নীলমাধববাবুর কথা শেষ হতে না হতেই আমি বললাম, এইদিকে বাগান বাড়ি আছে বুঝি? হ্যাঁ, বহুকাল আগেকার একটা আছে বইকি, তবে তা বহুকাল আগেই পরিত্যক্ত হয়ে গেছে। এখন সেখানে যত পোকামাকড় আর সাপের বাসস্থান। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমরা আসছি নীলমাধববাবু। আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব কেসটার সমাধান করার জন্য। আমরা সেখান থেকে তখনকার মতো বিদায় নিলাম।
মাথায় অনেক প্রশ্ন জড়ো হয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। কেসটার যে কবে একটা সুরাহা হবে কে জানে। সেন বাড়ি থেকে ফেরার পর থেকেই ব্যোমকেশ কিছু একটা ভেবে চলেছে। ওর চিন্তার প্রশ্নগুলো আমার কাছে অত্যন্ত পরিচিত। তাই আমি ওকে বললাম, কি ভাবছো? সুদর্শনবাবুর কথা? অনেক ভাবনাই মাথায় আসছে, কিন্তু কোনটাকে আগে ভাববো সেটা বুঝতে পারছি না। মানে সুদর্শন বাবুর সঙ্গে যে এই কেসের একটা বড় যোগসূত্র রয়েছে তা আমি তোমাকে আগেই বলেছিলাম। ব্যক্তি যে গভীর জলের মাছ তা বুঝতে আর বাকি নেই। আর এটাও বোঝা যাচ্ছে যে খুনি উনি ছাড়া আর কেউ নন। তুমি ভুল করছো। খুনি যে কে এখনো তা আমাদের কাছে স্পষ্ট নয়। তবে সে যেই হোক, তার কাছে পৌঁছতে গেলে আমাদের একজনকে খুব দরকার, বুঝলে? কাকে দরকার? কৌশিক নামের ছেলেটাকে। সে ছাড়া আর কেউ এই কেসের সুরাহা করতে পারবে না। কি করে? সবাই, এমনকি পুলিশও সন্দেহ করছে যে কৌশিকই খুনি। আবার সে নাকি আর্যবাবুর সহকর্মী ছিল, যার জন্য তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তাই হতে পারে আর্যবাবুর অসহায় মানসিকতার সুযোগ নিয়ে সমস্ত সম্পত্তির দলিল আর বাড়ির কাগজ সে লিখিয়ে নিয়েছে। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা সব থেকে কম। তুমি দেখো, একজন এত বড় ব্যবসায়ী কখনোই একজন কমবয়সী ছেলেকে সহকর্মী হিসেবে নিযুক্ত করতো না। আর যদিও বা ছেলেটা বিশ্বাসঘাতকতা করে, তাহলে ওই দলিল নিয়ে সে করবেই বা কি? তাকে তো বাড়ি বিক্রি করতেই হবে। তখন তো সে ধরা পড়ে যাবে। তাহলে এখন উপায়? উপায় একটাই, ছেলেটাকে খুঁজতে হবে। তাকে খুঁজতে পারলেই আশা করছি এই কেসের সমাপ্তি ঘটবে। সকাল সকাল হাত মুখ ধুয়ে চায়ের অপেক্ষায় বসে আছি। এখনো পর্যন্ত সামনের কোনো পদক্ষেপের পরিকল্পনা করা হয়। ব্যোমকেশ বরাবরের মতোই খবরের কাগজ হাতে বসে আছে। ঠিক এমন সময় দরজার ওপারে কারোর একজনের আগমন আমাদের তার উপস্থিতি জানান দিল। আমি গিয়ে দরজা খুলতেই দেখি অয়ন। হঠাৎ তার এরকম অসময়ে আসার কারণ তো ঠিক বুঝতে পারলাম না। তাই আমি জিজ্ঞেস করলাম, অয়ন, তুমি এই সময়? অয়নের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা গেল। সে বলল, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের বাড়িতে। কি হয়েছে? নকুল কাকু খুন হয়েছে। ওর পেটে কেউ ছুরি জ্বালিয়েছে। আজ সকালে নকুল কাকুর দেহ উদ্ধার করি আমি। বরাবর সকালে ঘুম থেকে উঠে আমি বাগানে ঘুরতে যাই, এই অভ্যাস আমার রয়েছে। আজও সেরকমভাবেই আমি বাগানে ঘুরছিলাম। বাগান বাড়ির দিকটা আসতেই আমার চোখে পড়ল নকুল কাকুর দেহ। বাড়ির সবাই প্রচণ্ড ভেঙে পড়েছে। পুলিশ এসেছিল, তবে আমি জানি যে ওরা কিছুই করতে পারবে না। আমি কালকে আপনাদের কাজকর্ম দেখেছি, আর আমি জানি যে আপনারা পারবেন আমার বাবা আর নকুল কাকুর খুনিকে ধরতে। আসলে বাবার প্রতি আমার কোনো রাগ ছিল না। রাগ আমার ওনার কাজকর্মের উপর ছিল। আমি ওনাকে অনেক করে বলেছিলাম যে অজানা কাউকে বিশ্বাস করো না, তবে উনি তা শুনলেনই না। কাল রাতে মা আমাকে অনেক বুঝিয়েছিলেন, আর আমি বুঝেছি। এতকাল ধরে যে জীবনযাপন আমি করছিলাম তা যে কোনো ভদ্র ছেলে করে না, তা আমি বুঝেছি। ব্যোমকেশ আর আমি সমস্ত কথাগুলো শুনে প্রচণ্ড চমকে উঠলাম। আমাদের একমাত্র যে সাহায্য করতে পারত সে হলো নকুল, সেই কিনা মারা গেল। অয়ন, আমরা এক্ষুনি যাব তোমার সঙ্গে। ব্যাপারটা যে এতটা গুরুতর হয়ে যাবে তা আমি বুঝতেও পারিনি। সেই ভালো, আপনারা বরং এক্ষুনি চলুন। বিপদকে আর বাড়তে দেওয়া যাবে না। আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছলাম সেনবাড়িতে। বাড়ির বাইরে দুটো পুলিশের গাড়ি চোখে পড়ল। তদন্ত তারা এখনও চালিয়ে যাচ্ছে। বাড়ির বাগানের ডান দিকটাতে অনেক মানুষের ভিড় চোখে পড়ল। দূর থেকে দেখা যাচ্ছে পুরনো আমলের একটা বাড়ি। বুঝলাম কালকে নীলমাধব বাবুর ওইটার কথাই বলছিলেন। আমরা এগিয়ে গেলাম ওই জনসমাবেশে। আমাদের দেখতে পেয়ে দূর থেকে এগিয়ে এলেন নীলমাধব বাবু। তার মুখেও চিন্তার এবং হতাশার ছাপ বোঝা যাচ্ছে। নীলমাধব বাবু বললেন, ব্যোমকেশ বাবু, কি যে হচ্ছে, এই নিয়ে দুটো খুন। কি করে হলো তা আমি সবটাই শুনলাম অয়নের মুখ থেকে। আমার এখন তদন্ত করার প্রয়োজন আছে। আমি দেখছি কতদূর কি করতে পারি। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনে পুলিশের দুজন হাবিলদার দাঁড়িয়ে রয়েছে। তারা তাদের মতো করে তদন্ত করছে। হাঁটতে হাঁটতে আমরা ক্রমে বাগান বাড়িটার কাছে পৌঁছে গেলাম। বাগান বাড়িটা এখনও পুরোপুরি নষ্ট হয়ে যায়। চাইলেও কেউ এটাকে পুনরায় মেরামত করে বসবাসের বাসযোগ্য করে তুলতেই পারে। বাড়িটার দরজার কাছে এগিয়ে এলো ব্যোমকেশ। বেশ কিছুক্ষণ ধরে সে সেটাকে পর্যবেক্ষণ করল। সামান্য একটা ক্ষীণ হাসির রেখা দেখা গেল তার ঠোঁটের কোণে।
কিছু একটা যেন ও দেখতে পেয়েছে বা বুঝতে পেরেছে। আমি তখন তাকে আর কিছু না বলে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকটায়। অয়ন বলল, ব্যোমকেশবাবু, বাড়ির এই অংশের দেওয়ালটাতে বাবার ঘরটা রয়েছে। ওই যে দেখছেন, ওই যে দেখতে পাচ্ছেন? এই বলে সে তার আঙুল নির্দেশ করলো ওপরের একটা নীল জানলার দিকে। জানালাগুলো বেশ বড়, তাই ওখান থেকে আর্যবাবুকে মারা খুবই সহজ। তবে এতটা উঁচুতে উঠে তাকে মারা সম্ভব নয়। অর্থাৎ অন্য কোনো কারণ আর্যবাবুর মৃত্যুর পেছনে দায়ী। ব্যোমকেশ অয়নকে বলল, অয়ন, তুমি আমার একটা কাজ করতে পারবে? কি কাজ আপনি বলুন। তুমি এই বাগান বাড়ির চাবি আমায় জোগাড় করে দিতে পারবে? অয়ন একটু ভেবে বলল, চেষ্টা করতে পারি, তবে কেন? সেসব পরে বলবো। তুমি আমায় বিশ্বাস করতে পারো। তবে চেষ্টা করলে হবে না, তোমায় এই কাজ করতেই হবে। আর হ্যাঁ, সবার চোখের আড়ালে কিন্তু তোমায় এই কাজ করতে হবে। কাউকে জানতে দিলে চলবে না যে তুমি এই বাড়ির চাবি নিয়ে এসেছো। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। অয়ন চলে গেলে আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, বাগান বাড়ির চাবি নিয়ে তুমি কি করবে? দেখোই না, একটা কিছু তো আছেই এখানে। কিছুক্ষণের মধ্যেই অয়ন চাবি নিয়ে ফিরে এলো। ব্যোমকেশ ওকে জিজ্ঞেস করলো, কোথায় পেলে চাবিটা? কাকুর ঘরে। মাকে প্রথমে জিজ্ঞাসা করতেই বলল কাকুর কাছে আছে। লুকিয়ে লুকিয়ে কাকুর ঘরে যাই, ঘর খোলাই ছিল। আলমারির আড়ালে বাক্সের চাবিটা ছিল, নিয়ে চলে এলাম। দারুণ কাজ করেছো তুমি। আমি এবার বললাম, এই ব্যোমকেশ, তুমি কি করতে চাইছো বলো তো? ওই বিষাক্ত পোকামাকড়দের রাস্তায় গিয়ে বিপদ ডেকে এনে কি লাভ আছে? দেখো ভাইয়া, এই সামান্য বিপদটা না নিলে কিন্তু হবে না। আমরা আবার এগিয়ে গেলাম বাগান বাড়িটার কাছে। এই বাড়িটা লম্বায় অনেকটা বড়, তবে চওড়ায় খুব একটা বড় নয়। বাড়িটা দীর্ঘদিন পরিত্যক্ত হওয়ার ফলে বাড়ির দেওয়ালের ফাটলের আনাচে কানাচে যত আগাছার বাসা নিয়েছে। ব্যোমকেশ তালাটা খুলল। একটা ব্যাপার লক্ষ্য করলাম, বাগান বাড়ির মূল দরজার তালাটা অনেকটা নতুন। কারণ পুরনো তালা হলে তাতে এতকালে মরচে ধরে যেত। তবে যে কাল নীলমাধববাবু আর নকুল বলল এই বাড়িতে কেউ আসে না, তবে বহুকাল বাদে কোনো বন্ধ বাড়ির দরজা খুললে যেরকম একটা দুর্গন্ধ বের হয়, তা কিন্তু বোঝা গেল না। আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, এই বাড়িটাকে দেখে তো মনে হচ্ছে না যে এটা বহুকাল বাদে খোলা হলো, বরং যেন এই বাড়িটা প্রায়ই খোলা হয়েছে। ব্যোমকেশ একটু হেসে বলল, তুমি ঠিকই ধরেছ। আর হ্যাঁ অয়ন, তুমি একটা টর্চ এনে দিতে পারবে? কিছুই তো দেখা যাচ্ছে না। অয়ন টর্চ আনতে চলে গেল। ভেতরের অন্ধকার বাড়িটাকে গ্রাস করেছে। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না যে ভেতরে কি আছে। অয়ন কিছুক্ষণ বাদেই টর্চ হাতে ফিরে এলো। ব্যোমকেশ টর্চ জ্বালতেই দেখলাম যে বাড়ির ভেতরটা অনেক বড়। বাগান বাড়িটা প্রথমত একতলা, তারপর ভীষণ লম্বা হওয়ার কারণে ভিতর থেকে বাড়িটাকে অতিকায় দেখাচ্ছিল। বাড়িতে দুটো ঘর, তাও সেগুলো ছোট ছোট। একদম সামনের দিকে খানিকটা মঞ্চের মতো করা আছে। সম্ভবত এককালে এখানে নাচ গান হতো, তবে সব জায়গায় এত বন আগাছা জন্ম নিয়েছে যে বাড়িটার বেশি ভেতরে যাওয়া সম্ভব নয়। ব্যোমকেশের কথা অনুযায়ী আমরা বাড়ির প্রথম ঘরটা খোলার জন্য এগিয়ে গেলাম, তবে সেটাকে শত চেষ্টার পরেও খোলা গেল না। বহুকাল ধরে সেটাকে না খোলার জন্য সেটা কোনো কারণে আর খুলছে না। এবার আমরা এগিয়ে গেলাম দ্বিতীয় দরজাটার কাছে। সেটাতে একবার হ্যাঁচকা টান মারতেই দরজাটা খুলে গেল। ব্যোমকেশ তার হাতে থাকা টর্চের আলো তুলে ধরল। সেই আলোতে আমরা দেখলাম যে ঘরের মাঝে একটা চেয়ার, তার পাশে পড়ে আছে কিছু দড়ি। আমাদের আন্দাজটাই সঠিক, এই ঘরে কিছু না কিছু হয়েছে। আমি বললাম, ব্যোমকেশ, তাহলে কি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এই ঘরেই কৌশিককে বেঁধে রাখা হয়েছিল। তবে এখন জানতে হবে কে কে বেঁধে রেখেছিল। তাহলে ওই ছেলেটা অপরাধী নয় ব্যোমকেশবাবু? হয়তো নয়, এর সম্ভাবনা সব থেকে কম। আর কে যে আসল অপরাধী তা আজ রাতেই প্রমাণ হবে। অয়ন, তোমায় যে আর একটা কাজ করতে হবে। কি কাজ? আগে বলো, বিকেলের দিকে এইদিকে কেউ আসে না তো? না না, এদিকে সেরকম কেউ আসে না, তবে নিতাই মাঝে মাঝে আসে। ও প্রায়ই হাওয়া খেতে এদিকে আসে। তাহলে শোনো, আজ বিকেলে আমি আর তুমি এখানে আসবো, আর এই বাড়িরই একটু পাশ করে লুকিয়ে থাকবো আমরা। তুমি মনে করে যেন সন্ধ্যার সময় চলে এসো। আর হ্যাঁ, সঙ্গে করে দুটো টর্চ আর মশা মারার ধূপ আনবে। আমার মনে হচ্ছে অপরাধী হয়তো তোমাদের ফাঁসাতে চাইছে, না হলে অন্য কিছু ব্যাপার রয়েছে এর পেছনে। এই সব কিছুই জানা যাবে আজ রাতে। যে অপরাধী সে আজ আসবেই। অয়ন মাথা নাড়ল।
ব্যোমকেশের মুখ দেখে যা বুঝলাম, ও এখন আত্মবিশ্বাসী। আমরা সন্তর্পণে বাড়ি থেকে বেরিয়ে এসে তালাটা আবার যথাস্থানে লাগিয়ে দিলাম। তুমি এখন বাড়ি যাও, আমি একটা কাজ মিটিয়ে আসছি। কি কাজ? একবার থানায় যেতে হবে, সব কিছু জানিয়ে দিয়ে আসবো ওদের, আর বলে আসবো সন্ধ্যার দিক করে যেন ওরা বাড়ির বাইরেই থাকে। বেগতিক বুঝলে যেন ওরা আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, সাবধানে যেও। আমি বাড়ি ফিরে এলাম। আজ সারাদিন যে পরিশ্রম হবে তার কথা ভেবেই খেয়েতে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তবে আসল ব্যাপারটা হচ্ছে, ব্যোমকেশ এখনো ফিরে আসেনি। বেলা 12টা বাজতে চলল, এখনও ফিরল না। সে কোন সকালে বলে গেল যে থানায় যাচ্ছি, এতক্ষণ লাগে? আমি বেরোলাম থানার উদ্দেশ্যে, কারণ বাড়িতে চুপ করে বসে থেকে তো কোনো লাভ নেই। থানায় পৌঁছতে লাগলো আধ ঘন্টা মতো। ওখানে পৌঁছে আমি খোঁজ করতে লাগলাম বীরেনবাবু। তবে একজন হাবিলদারের কাছে শুনলাম যে উনি নাকি ছুটিতে আছেন। আমি পড়লাম ফ্যাসাদে। চুপ করে থানার ভেতরে থাকা একটা চেয়ারে বসে পড়লাম। চিন্তা হতে লাগলো, এখন কি করব, কার কাছে যাব? আমি হতাশ হয়ে বসে আছি। এমন সময় সামনে থেকে কারোর একটা ডাকে আমার হুঁশ ফিরে এলো। একজন পুলিশের আধিকারিক। উনি আমায় বললেন, আমার নাম ধৃতিমান সান্যাল, আর আপনিই তো অজিতবাবু, মানে ব্যোমকেশবাবুর বন্ধু। আপনি কি কিছু বলবেন? আমার বন্ধু মানে ব্যোমকেশ, সে কি এসেছিল এখানে? হ্যাঁ এসেছিল, তবে সে কোন সকালে আমার সাথে কথা বলেই চলে গেছেন। আমি থমকে গেলাম। এই আশঙ্কাই আমি করছিলাম। আমি বললাম, কিন্তু ও তো বাড়িতে ফেরেনি। ধৃতিমানবাবু চমকে উঠে বললেন, কি? আপনারা দয়া করে কিছু করুন। সে তো অবশ্যই। আমার মনে হচ্ছে এটা ওই দুষ্কৃতীদেরই কাজ। ওরা কোনোভাবেই ব্যোমকেশবাবুকে অপহরণ করে নিয়ে গেছে। তাহলে এখন কি করবেন? শুনুন তাহলে, আমার যতদূর মনে হচ্ছে ব্যোমকেশবাবুকে আমরা পাবো কৌশিক নামের ছেলেটার সাথে। তাই আমার মতে আমরা ব্যোমকেশবাবুর পরিকল্পনাতেই তৈরি হয়ে থাকবো। আর সন্ধ্যার দিকে আমি আমার দল নিয়ে চলে যাব সেন বাড়িতে। আপনার আর ব্যোমকেশবাবুর তো বিকালে যাওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, বিকেলেই আমরা যেতাম। তাহলে তো হয়েই গেল। আজ বিকালেই আপনি পৌঁছে যাবেন। আর হ্যাঁ, চেষ্টা করবেন সবার চোখের আড়ালে থাকতে, ঠিক আছে? আপনি এখন সাবধানে বাড়ি ফিরে যান। ব্যোমকেশবাবুর কিচ্ছু হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। দুপুরে আর ঘুম এলো না। চিন্তাতে মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। বৌঠানো দুপুরে কিচ্ছু খায়নি। ব্যোমকেশের জন্য চিন্তা করছে, সেই থেকে কেঁদে চলেছে। আমিও সেরকম কিছু খাইনি। প্রত্যেক দিন ওষুধ খাই, তাই বাধ্য হয়ে সামান্য মুখে দিয়েছি। আসলে ব্যোমকেশকে ছেড়ে মাঝে মাঝে এরকম আমায় করতে হয়েছে। কখনো কখনো তো ব্যোমকেশের প্রচণ্ড প্রাণের ঝুঁকি ছিল, তখনও আমি ওকে বাঁচিয়েছি। তবে আজ কেন জানি না প্রচণ্ড ভয় লাগছে। দেখা যাক কি হয়। বিকেলে আমি একাই রওনা দিলাম সেনবাড়ির উদ্দেশ্যে। নিজের মনকে শক্ত করে বুঝিয়ে নিয়েছি যে আমায় পারতেই হবে, সে যে করেই হোক। সেনবাড়ির কাছাকাছি পৌঁছতেই লক্ষ্য করলাম বাড়ির সামনে কেউই নেই। তবুও আমি কোনো রকম ঝুঁকি নিলাম না। ফটকের পাশগুলো দেখতে লাগলাম কোনো দিক দিয়ে পাঁচিল টপকানো যাবে কিনা। এক জায়গায় পাঁচিলের একটা অংশ ভেঙে গেছে, সেখান থেকে চেষ্টা করলে ওপারে যাওয়া যেতে পারে এই ভেবে দুবার চেষ্টা করে ব্যর্থ হলে তারপরের বার শেষ পর্যন্ত পাঁচিল টপকানো গেল। যেখানে আমি নামলাম সেখানটা বনে ভর্তি। সম্ভবত এটা বাড়ির পেছন দিকটা। আমি হাঁটতে শুরু করলাম। এই দিকটা বাগানের অংশে পড়ে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে সেনবাড়িটা কত বড়। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছলাম বাগান বাড়িটার কাছে। সেখানে কাউকে দেখা যাচ্ছে না। বাড়িটার একটা ভাঙা জানলা দিয়ে উঁকি মারলাম, না, কেউ নেই। এই ফাঁকা জায়গায় যে কিভাবে সময় কাটাবো কে জানে। ব্যোমকেশ থাকলে গল্প করে সময়টা কেটে যায়, একা থাকলে সেটা আর হয় না। ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগলো। এমন সময় দূর থেকে কারোর এই দিকে আসার পায়ের আওয়াজ শুনতে পেলাম। ভালো করে লুকিয়ে পড়লাম একটা গাছের পেছনে। পায়ের আওয়াজটা আরো জোরে জোরে শোনা যেতে লাগলো। একটা ক্ষীণ ও ধীর গলার স্বর শুনতে পেলাম। ব্যোমকেশ বাবু, ও ব্যোমকেশ বাবু, বাবু। আমি বুঝতে পারলাম এটা অয়নের গলা। সঠিক সময়ে সে এসেছে। আমি আস্তে করে বললাম, অয়ন, এইদিকে, আরে এইদিকে এসো। অয়ন এসে বলল,
আপনি একা? ব্যোমকেশ বাবু কোথায়? আমি ওকে সমস্ত ঘটনা খুলে বললাম। ও বিশ্বাস করতে পারছে না যে আমাদের একমাত্র মস্তিষ্ক নিখোঁজ হয়ে গেছে। অয়ন আমায় জিজ্ঞেস করলো, ধৃতিমান বাবু কখন আসবে? এতক্ষণে তো চলে আসার কথা, তবে ওরা তো ফটকের বাইরে থাকবে, বেগতিক না দেখলে ওরা আসবে না। আমরা চুপ করে বসে রইলাম। রাত 9টা বাজতে চলল। আমার ভয় হতে লাগলো, আদেও ওরা আসবে তো? যদি না আসে তাহলে কি হবে? কোথায় খুঁজবো আমি ব্যোমকেশকে? কি জবাব দেব বৌঠানকে? এইসব ভাবতে ভাবতে চোখের কোণে জল নেমে এলো। এমন সময় অয়ন আমার কান ঝাঁকিয়ে বলল, একটা শব্দ শুনতে পাচ্ছেন? আমি কান পাতলাম। হ্যাঁ 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 হ্যাঁ, একটা একটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। অয়ন উত্তেজিত হয়ে আনন্দ সহকারে বলল, আমাদের শিকার তাহলে আজ আসছে। কি বলেন অজিতেশ বাবু? একটু চুপ করো, আগে নিশ্চিত হয়ে নেওয়া যাক যে এটা ওরাই কিনা। আরও কিছুক্ষণ এইভাবে কাটার পর দেখতে পেলাম কিছু লোক এই বাড়ির দিকে আসছে। যাক, শেষ পর্যন্ত ওরা এলো। এখন পরিকল্পনা অনুযায়ী সবকিছু ভালোই ভালোই মিটতে হয়। লোকগুলো দরজা খুলে বাড়ির ভেতরে পৌঁছে গেল। আমার একটু খটকা লাগলো। আমি অয়নকে জিজ্ঞেস করলাম, অয়ন, ওরা চাবি পেল কোথা থেকে? হয়তো অন্য কোনো একই চাবি হবে। আমরা যে গাছের গুড়ির পেছনে লুকিয়েছিলাম তার সামনে থাকা ভাঙা জানলার ভেতরের ঘরে একটা আলো হঠাৎ জ্বলে উঠল। আমি বললাম, অয়ন, তুমি তাড়াতাড়ি করে ধৃতিমান বাবুদের মানে পুলিশদেরকে ডেকে আনো। অয়ন চলে গেলে আমি জানলা দিয়ে আমার মুখটা বাড়ালাম। হঠাৎ করে তীব্র আলোর রেশ আমার চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছিল। চোখটা একবার মুছে ভিতরে তাকালাম। এটা আমি কাকে দেখছি? এ যে সুদর্শন বাবু। আমি জানতাম, ব্যোমকেশও জানত যে এই লোকটার হাত রয়েছে এর পেছনে। তবে কি সেই অপরাধী? মনে হয় না। তারপরে আমি যাকে দেখলাম তাতে আমার সবকিছুতেই অবিশ্বাস হতে শুরু করলো। যাকে দেখে আমার গায়ের রক্ত জল হয়ে গেল সে আর কেউ নয়, নীলমাধব বাবু। তবে এই সেই শয়তান যে এই কাণ্ডগুলোর মূল মাথা। চেয়ারে বসে রয়েছে একটা, সে সম্ভবত কৌশিক, যাকে সবাই অপরাধী ভেবেছিল। তবে ব্যোমকেশ কোথায়? কিছু হলো না তোর? উত্তেজনায় কি করব না বুঝতে পেরে ছুটে চলে গেলাম বাড়ির ভেতরে। দরজা খোলা ছিল, বাইরে কেউ নেই দেখে ঢুকে পড়লাম। হাতে টর্চ ছিল না। আলোর উৎসকে দেখে তার দিকে ছুটতে লাগলাম। ঘরটার কাছে পৌঁছে দাঁড়িয়ে গেলাম। দরজাটা খোলা, ভেতর থেকে তাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। উঁকি মেরে গোটা ঘরটা এক মুহূর্তের জন্য চাক্ষুষ করে দেখলাম যে ঘরের ভেতরে রয়েছে নীলমাধব বাবু, সুদর্শন বাবু আর কৌশিক। ব্যোমকেশকে সেখানে সত্যিই দেখা গেল না। আমি কান পেতে তাদের কথাগুলো শুনতে লাগলাম। কেউ যেন বলছে, দলিলটা দিবি কিনা বল, না হলে তোর অবস্থাও খারাপ করে দেব। বুঝতে পারলাম যে এটা নীলমাধব বাবুর গলা। তবে আমি ভাবতে লাগলাম, ব্যোমকেশ কোথায় গেল? ওরা কিছু করে দেয়নি তোর? আবার কান পাতলাম। এবার বলছে, এইটুকু ছেলের পিঠে পিটিয়ে তো আরজুবাবুর হয়ে কাজ করে তোর কি হলো? বরং ওইটা আমাদের দিয়ে দে, তাতে তোকেও আমরা কিছু টাকা দিব। গলাটা শুনে বুঝতে পারলাম এই গলাটা সুদর্শন বাবু। নীলমাধব বাবু বললেন, দিবি কিনা বল। ছেলেটা অর্থাৎ কৌশিক বলল, কিছুতেই না। তোদের মতো শয়তান লোকেদের আমি কখনোই দলিলটা দেব না। তোরা তোরা আমার বাবার তুল্য মানুষটাকে মেরেছিস, সাথে সাথে ওই নির্দোষ দারোয়ানটাকে। কি দোষ ছিল ওদের? হ্যাঁ, কি দোষ? লোকগুলো হাসতে লাগলো। ওরা কথাবার্তা বলছিল। এমন সময় কেউ একজন আমার পিঠে হাত রাখলো। কে রাখলো আমার পিঠে হাত? ভয়ে আমার হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইল। পেছন ফিরে তাকাতেই চমকে উঠলাম। ব্যোমকেশ! ব্যোমকেশ বলল, চুপ করো, এখন বাইরে চলো, কোনো কথা বলবে না। আমি প্রচণ্ড চমকে গেছি। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, কি করা উচিত তাও বুঝতে পারছি না। আমি আর ব্যোমকেশ বাইরে বেরিয়ে এলাম। আমি বললাম, তুমি এখানে কি করে এলে? তুমি কি জানো সারাদিন আমি তোমায় কত খুঁজেছি? সব বলবো বন্ধু, তবে আগে এই শয়তানগুলোকে সাহেস্তা করতে হবে। অনেকক্ষণ হলো অয়নকে ধৃতিমান বাবুদের ডাকতে পাঠিয়েছি, এখনো তো এলো না। ওই দেখো। এই বলে ব্যোমকেশ নিজের একটা আঙুল দূরে নির্দেশ করলো। দূরে তাকাতেই দেখলাম কটা টর্চের আলো এই দিকেই আসছে।
আমার বুঝতে বাকি রইল না যে এরা ধৃতিমান বাবুর লোক। ভেতরে ভেতরে যে ভয়ের জন্ম নিয়েছিল তা ক্রমে সাহসে পরিণত হলো। লোকগুলো আমাদের কাছে এগিয়ে এলো। ওদের মধ্যে ছিল অয়ন আর ধৃতিমান বাবু। ধৃতিমান বাবু বললেন, ব্যোমকেশ বাবু, আপনি এখানে কি করে এলেন? আপনি তো নিখোঁজ হয়ে গেছিলেন। আমরা বাড়ির সামনে চলে এলাম। বাড়ির ভেতর থেকে এবার একটা চাপা চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমরা দৌড়ে পৌঁছে গেলাম ঘরটার কাছে। বেশি কিছু না ভেবে ঘরে ঢুকে গেলাম। ঘরে গিয়ে দেখি আর এক অবাক কাণ্ড। মেঝেতে লুটিয়ে আর্তনাদ করছে সুদর্শন বাবু। কেউ ওর হাঁটুতে গুলি করেছে। কৌশিক চেয়ারে মুখ বাঁধা অবস্থায় বসে আছে। আমাদের হঠাৎ আগমনে নীলমাধব বাবু দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি ছুটতে শুরু করলো। ধৃতিমান বাবু তার তুখোর কৌশলের সাহায্যে তার হাতে একটা গুলি করল। ধৃতিমান বাবু বললেন, হাবিলদার, এই দুটোকে এক্ষুনি ধরো। আমি গিয়ে কৌশিকের মুখে বাঁধা কাপড়টা খুলে দিলাম। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দূরে দাঁড়িয়ে সব দেখছিল অয়ন। ওর চোখে জল। নিজের প্রিয়জনের কাছে ঠকে গেলে যে কি কষ্ট হয় তা এখন বুঝছে অয়ন। অয়ন বলল, ব্যোমকেশ বাবু, আমি জানি যে আমার বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। যদি আমি আমার বাবার পাশে এসে দাঁড়াতাম তাহলে আজ হয়তো আমার বাবা আমাদের ছেড়ে চলে যেত না। আমি এরকমই একটা আশঙ্কা করেছিলাম। আমার বাবা এত ভালো মানুষ ছিলেন, তাই বলেই হয়তো তাকে বিভিন্নভাবে ঠকিয়ে দিয়েছে সবাই। তুমি নিজেকে সামলাও। দেখো, যা হওয়ার হয়ে গেছে। তোমার বাবার আত্মার শান্তি পেয়েছে, এটাই এখন আনন্দের কিনা? হ্যাঁ, আমি বললাম, অয়ন তুমি ভেঙে পড়ো না। আপনারা তো জানতে চাইছিলেন যে কি করে কি হলো, এর পেছনের আসল ঘটনাটা কি। অবশ্যই ব্যোমকেশ বাবু। যখন বলতেই হবে তবে সবাইকে বলাই ভালো। আপনারা সবাই চলুন সেনবাড়ি, ওখানেই সবকিছু আপনাদের বলবো। রাত এই মুহূর্তে 10টা। চারিদিক নিস্তব্ধ। দূরে একটা প্যাঁচা ডেকে চলেছে। আমরা সবাই সেনবাড়িতে চলে এসেছি। ওপর থেকে সবাই নেমে এসেছে ব্যোমকেশের মুখে ঘটনার বিবরণ শুনবে বলে। আমি বললাম, এবার বলতে শুরু করো ব্যোমকেশ। ব্যোমকেশ বলতে শুরু করলো, আপনারা সবাই জানতে চাইছিলেন না যে আর্যবাবুর মৃত্যুর পেছনে কে দায়ী। সেটা হলো এই সুদর্শন বাবু আর তার ভাই নীলমাধব বাবু। এবার কি করে আর্যবাবুকে নীলমাধব বাবু মারল সেটা আমি সবটাই শুনেছি যখন আমাকে এরা অপহরণ করেছিল। তার আগে বলি, সেই দিন রাতে মানে সুদর্শন বাবুর জন্মদিনের রাতে কি হয়েছিল। তার জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন আর্যবাবু আর নীলমাধব বাবু। নীলমাধব বাবু আমাদের বলেছিলেন যে তার নাকি শরীর খারাপ হয়েছিল, সেই জন্য তার বদলে নাকি কৌশিক যায়। আসলে এটা পুরোটাই মিথ্যা কথা। সেখানে কৌশিক যায়নি, গিয়েছিলেন নীলমাধব বাবু। সঙ্গে নিয়ে গিয়েছিলেন এই বাড়ির দলিলের সমস্ত কাগজ। আসলে আর্যবাবু এই বাড়ির প্রধান ছিল। তার বাবা তাকেই এই বাড়ির আর সম্পত্তি লিখে দিয়ে যান। তিনি আর সুদর্শন বাবু ঠিক করেন যে আর্যবাবুকে জোর করে নেশা করিয়ে তাকে দিয়ে সমস্ত কাগজ সই করিয়ে নেবেন। আর কাজটা হয়েও যায়। এতে সুদর্শন বাবুও বাড়ির অর্ধেক সম্পত্তি পাবেন, এই কথাটাও ঠিক হয়। পরদিন আর্যবাবু যখন জানতে পারেন যে তার নিজের ভাই তার সঙ্গে বেইমানি করেছে, তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন। নিয়মিত অফিস যাওয়া ছেড়ে দেন তিনি তার ভাইকে প্রচণ্ড ভালোবাসতেন। ভাই যে তাকে এরকমভাবে ঠকাবে তা তিনি মানতে পারেননি। এমন সময় সুদর্শনবাবু মাঝে মাঝেই তার সঙ্গে দেখা করতে আসতেন এবং তার অংশের টাকা চেয়ে যেতেন। তবে আর্যবাবু প্রত্যেকবারের মতনই তার কাছে সময় চাইতেন। পরে তিনি এসব কথাগুলো বলেন কৌশিককে। কৌশিক এক কথায় দারুণ ছেলে। এইটুকু বয়সে এত সাহস আর দুরন্দর বুদ্ধি খুব কম জনেরই থাকে। সে আর্যবাবুকে বুঝিয়ে বলেন যে তাদের আটকানো দরকার, না হলে এতে গোটা পরিবারেরই বিপদ। তখন তিনি বোঝেন আর কৌশিককে কাজ শুরু করতে বলেন। কৌশিক অত্যন্ত গোপনে নীলমাধব বাবুর ঘরে গিয়ে আলমারি খুলে সেই কাগজগুলো ছিঁড়ে ফেলে দেয়। আর্যবাবু ঠিক করেন যে সমস্ত সম্পত্তি তিনি লিখে দেবেন অয়নের নামে। কাজ শুরু করেন কৌশিক। কাজ প্রায় হয়ে গিয়েছিল, তবে এমন সময় সব ঘটনা জানতে পেরে যান নীলমাধব বাবু। তিনি ঠিক করেন যে আর্যবাবুকে এবার মারতেই হবে। সেই দিন নীলমাধব বাবু আসলে অফিসেই যাননি। তিনি আর্যবাবুর বাইরে বেরোনোর সুযোগ নিয়ে তিনি ঘরে লুকিয়ে যান। আর্যবাবু ঘরে এলে তিনি তাকে গুলি করে বাথরুমে লুকিয়ে পড়েন। সবাই যখন দরজা ভেঙে ভিড় করে, তখন সেই ভিড়ে নীলমাধব বাবু মিশে যান তাদেরই সঙ্গে।
এবার সুদর্শনবাবু তার লোকেদের সাহায্যে কৌশিককে অপহরণ করে সম্পত্তির কাগজ খুঁজতে লাগেন। কিন্তু কৌশিক সেই কাগজ দিতে রাজি নয়। সে অত্যন্ত গোপন একটা জায়গায় সেটা লুকিয়ে রেখেছিল। এই সময় নীলমাধববাবু তার বুদ্ধি লাগাতে শুরু করেন। তিনি আমায় এই কেসটা নিতে বলেন, আমিও নিই। তিনি বলেন যে তার সন্দেহে দুজন লোক, কৌশিক আর সুদর্শনবাবু। সুদর্শনবাবুর নাম করার কারণ আমি এখন বুঝতে পারছি। তিনি চেয়েছিলেন সম্পত্তির কাগজ পেয়ে গেলে তিনি সুদর্শনবাবুকে মেরে দেবেন, আর আর্যবাবু মারা যাওয়ার পর যে পুরো সম্পত্তি তার কাছেই আসবে তা তিনি বুঝে যান। সেই জন্যেই তিনি আজ সুদর্শনবাবুর উপর গুলি চালায়। সে যাই হোক, নকুলকে মারার কারণ হলো তার সবকিছু বলে দেওয়ার প্রবণতা। নকুল আমাদের সব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছিল। সেই জন্যেই নীলমাধববাবু তার পথের কাঁটাকে সরিয়ে ফেলে। আজ যখন আমি থানা থেকে বেরিয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, তখন আমায় সুদর্শনবাবু আমার বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য বলে। আমিও রাজি হয়ে যাই। গাড়িতে চেপে দেখি সেখানে আছি নীলমাধববাবু আর কৌশিক। তারপর ওরা আমায় অপহরণ করে। তারপরের ঘটনা সবটাই জানেন আপনারা। সব ঠিক বললাম তো নীলমাধববাবু? নীলমাধববাবু চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, ওই লোকটাকে আমি কিছু বললে লোকটা সবসময় আমার কথা ফিরিয়ে দিত। টাকা চাইলে 1 টাকা দিত না। নিজের ছেলের বেলায় অত অত টাকা বেরোতো, আর আমার বেলায় কিছু না। বেশ করেছি, মেরেছি। হৈমন্তী দেবী এবার নীলমাধববাবুর কাছে এসে তার গালে 2 সপাটে চড় মেরে কাঁদতে কাঁদতে বলে, শয়তান, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো ভেবেছিলাম। তুমি কি না? ছি ছি, নিজের মায়ের গর্ভের দাদাকে মারতে তোমার লজ্জা করলো না? তুমি হয়তো জানো না, এই বাড়ির অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছিল সে। তুমি আমি বলতে পারতে, আমি তোমাকে অনেক টাকা দিতাম। তবে তুমি ওকে মেরে ফেলে দিলে কেন? নিজেকে সামলান হৈমন্তী দেবী, ওর নিজের মাকে সামলাও। তাহলে ব্যোমকেশ বাবু, আমি এদের নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর দেখবেন যেন এক একটা লাঠির আঘাত যেন ভুলতে না পারে। ধৃতিমান বাবুরা চলে গেলে হৈমন্তী দেবী ব্যোমকেশের কাছে তার হাত 2 ধরে বলে, ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে ওনার আত্মার শান্তি বোধহয় হতো না। আপনি ভুল করছেন, আমি কিছুই করিনি। যা করেছে সেটা ওই ছেলেটা ছাড়া আর কেউই নয়। উনি না থাকলে শয়তানগুলো আপনাদের কবেই এই বাড়ি থেকে তাড়িয়ে দিত। হৈমন্তী দেবী কৌশিককে বললেন, তুমি আমার ছেলের মতো। তুমি আমাদের বাড়িতে এলে আমি অনেক বিরক্ত হতাম। অনেক খারাপ ব্যবহারও করেছি আমি তোমার সাথে। তুমি কিছুই বলনি। আমি একটা কথা শুধু তোমায় বলতে চাই, তুমি কি আমার আরেকটা ছেলে হয়ে থাকবে আমাদের এই বাড়িতে? কৌশিক বলল, আমার তো মা বাবা নেই। আর্যবাবুকে আমি নিজের বাবার মতোই মানতাম। আপনি আমার মায়ের মতো। অনেক খুশি হব যদি আমি আপনার সাথে থাকতে পারি। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কৌশিক আর হৈমন্তী দেবী। হৈমন্তী দেবী, আমরা তাহলে আজ আসছি। সাবধানে যাবেন, আর হ্যাঁ, মাঝে মাঝে আসবেন আমাদের বাড়িতে। আপনার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আপনারা বাড়ির গাড়িতে করে যান, এত রাতে হয়তো গাড়ি পাবেন না। অয়নের কথা অনুযায়ী আমরা তাদের গাড়িতে চেপে চলে এলাম বাড়িতে। বাড়িতে যে বৌঠান কি অবস্থায় আছে কে জানে। বাড়িতে ঢুকতেই দেখা গেল চেয়ারে বসে বসে বৌঠান কেঁদে চলেছে। ব্যোমকেশ বৌঠানকে ডাকলো। বৌঠান তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। কি ভালোবাসা এদের মধ্যে! ভালোবাসা সত্যি মায়ায় ভরা, তাতে এতটুকু খুঁত নেই, না আছে কোনো জটিলতা। পৃথিবীর সমস্ত ভালোবাসা এভাবেই যেন অটুট থাকে। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে সেনবাড়ির হত্যা রহস্য। গল্পটা শুনে কেমন লাগলো এবং এই সিরিজের গল্প আরও শুনতে হলে কমেন্ট করতে ভুলবেন না। আমরা আরও তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই। তাহলে সবাই ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন।